ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অমর কথাশিল্পী বললে ভারতীয় সাহিত্যে একজনকেই বোঝায়। তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। সমাজের নিপীড়ন, বঞ্চিত মানুষের দুঃখ বেদনা, অভাব অভিযোগ, বিত্তবান ও সমাজপতিদের অন্যায় অনাচার ভণ্ডামি শরৎচন্দ্র নিপুণ চিত্রকরের মতো চিত্রিত করেছেন তার গল্প উপন্যাসে। সবচেয়ে বড় কথা, নারী জাতির স্নেহ মমতা সরলতা বাৎসল্য, তাদের ব্যথা বেদনা আরতি, তাদের প্রতি পুরুষ সমাজের অবিচার, এক কথায় তৎকালীন নারী সমাজের সামগ্রিক রূপ তিনি গভীর মমত্ব ও সহানুভূতির সঙ্গে ব্যক্ত করেছেন। বিচিত্র ঘটনাবহুল ছিল শরৎচন্দ্রের জীবন। ভাগ্যের বিড়ম্বনায় অল্প বয়সেই তাকে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছে। নানান শ্রেণীর মানুষের সংস্পর্শে আসতে হয়েছে তাকে। তাদের দুঃখ বেদনা, জীবনের জটিল আবর্ত কাছে থেকে দেখার সুযোগ হয়েছে শরৎচন্দ্রের। এইসব অভিজ্ঞতা পরবর্তী জীবনে তার সাহিত্য রচনার উপজীব্য হয়েছিল। শরৎচন্দ্রের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর, বাংলা 1283 সনের 31 ভাদ্র। শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন উদাসী প্রকৃতির মানুষ। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল। গল্প কবিতা উপন্যাস নাটক রচনা করতেন, কিন্তু কোনোটাই শেষ করতে পারেননি। সংসারের প্রতি মতিলালের উদাসীনতার জন্য দারিদ্র ছিল তাদের নিত্যসঙ্গী। তাই শরৎচন্দ্রের ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব অনটনের মধ্যে। পরে কিশোর বয়সে ভাগলপুরে মামার বাড়িতে থাকতে হয়েছিল তাকে। ছেলেবেলায় মাথায় ফোড়া হয়ে শরৎচন্দ্রের মাথার সব চুল উঠে গিয়েছিল। তখন থেকেই তার ডাকনাম হয়ে যায় ন্যাড়া। একবার পরীক্ষায় পাশ করার পর মায়ের কথায় তারকেশ্বরে গিয়ে মাথা মুড়িয়ে এসে তার ন্যাড়া নামকে পাকাপোক্ত করেছিলেন। বাড়ির প্রথম ছেলে বলে মা ঠাকুমার অতিরিক্ত স্নেহ আদর পেয়ে ন্যাড়া হয়ে উঠেছিল প্রচণ্ড জেদি আর দুরন্ত। দেবানন্দপুরের গৃহস্থের চোখে ন্যাড়া আর তার দলবল ছিল মূর্তিমান বিভীষিকা। নিত্য নতুন দুষ্টুমি আর খেলাতেই ঝোঁক ন্যাড়ার। পড়াশোনায় মন নেই, কিন্তু পণ্ডিত বাবার ছেলে তবু মূর্খ হয়ে থাকতে পারে না। তাই ন্যাড়াকে ভর্তি করে দেওয়া হয়েছিল গ্রামের পিয়ারি পণ্ডিতের পাঠশালায়। পেটে পেটে দুষ্টুমি বুদ্ধি ন্যাড়ার। মাঝে মাঝেই স্কুল থেকে পালিয়ে গ্রামের ছেলেদের নিয়ে সরস্বতী নদীর তীরে পথে মাঠে ঘাটে বাগানে জঙ্গলে ঘুরে বেড়ায়। ফড়িংয়ের পায়ে সুতো বেঁধে খেলা করে। দুরন্ত হলেও ন্যাড়া ভীষণ সাহসী। নিরালা দুপুরে আমবাগানে চাতলাতলায় ভূত আর শাকচুন্নির ভয়ে ছেলের দল উঁকি দেওয়ার সাহস পেত না, কিন্তু সকলকে অবাক করে ন্যাড়া সেখানে অবাধে ঘুরে বেড়ায়।
ফড়িং পোষা ও মাছ ধরার খুব শখ ন্যাড়ার। সে একটা কাঠের বাক্সের মধ্যে নানা রকমের ফড়িং ধরে পুড়ে রাখত। এই ফড়িং ধরবার জন্য এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াতে হতো। মাছ ধরার ভালো ছিপ ছিল না, তাই ঠাকুমার কাছে বায়না ধরল ছিপ কিনতে বসন্তপুর হাটে যাবে গ্রামের দুরন্ত লাঠি আল নয়ন চাঁদের সঙ্গে। আদুরে নাতিকে ঠাকুমা ছিপ কেনার পয়সা না দিয়ে পারেন না। পয়সা দিয়ে ন্যাড়া নয়ন চাঁদের সঙ্গী হলো। সেবার বসন্তপুর হাট থেকে নয়ন চাঁদ গরু কিনে আর ন্যাড়া ছিপ কিনে সন্ধ্যায় বাড়ি ফেরে পথে ঠ্যাঙাইয়েলদের পাল্লায় পড়ল। পানটায় যেতে বসেছিল নয়ন চাঁদের লাঠির জোরে। সে যাত্রায় পান নিয়ে বাড়ি ফিরতে পেরেছিল ন্যাড়া। নতুন ছিপ এনে ন্যাড়া পুকুরে নদীতে মাছ ধরে বেড়াতে লাগলো। পিয়ারি পণ্ডিতের পাঠশালায় 5 ঘা 10 ঘা বেত হামেশাই কপালে জুটত ন্যাড়ার। ফলচুরি ফুলচুরি সহপাঠীকে জব্দ করার নানান ফিকিরের নালিশ তো ছিলই। উপরন্তু ন্যাড়া পাঠশালা থেকে পালিয়ে বেড়ায়। এইসবের মধ্যেও ন্যাড়া পরীক্ষায় বেশি নম্বর পায়। পিয়ারি পণ্ডিত হিসাব মিলাতে হিমশিম খান। বাড়িতে মতিলালের কাছে ছেলের নামে নিত্য অভিযোগ আসে। একে সংসারের অর্থাভাব, তার ওপর ছেলের জন্য নিত্য নতুন ঝামেলা। তেতো বিরক্ত হয়ে তিনি দেবানন্দপুর ছেড়ে স্ত্রী পুত্র নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়ি চলে যান। এতদিনের খেলার প্রিয় সাথীদের ছেড়ে গ্রামের মেঠোপথ ঘাট পুকুর নদী বনজঙ্গল বাগান পাঠশালা ছেড়ে ন্যাড়াকেও মামার বাড়ি যেতে হয়। ভাগলপুরে মামারা বড় লোক, মস্ত বড় বাড়ি তাদের। ভাগলপুরের গা বেয়ে কুলু কুলু শব্দে বয়ে চলেছে গঙ্গা। মাঝে মাঝে বাঁধানো ঘাট আর ঝোপ জঙ্গল। ন্যাড়ার মামার বাড়িতে মন বসতে দেরি হয় না। দুর্গাচরণ বালক বিদ্যালয়ে 2য় শ্রেণীতে ভর্তি করিয়ে দেওয়া হলো ন্যাড়াকে। মণিমামা হলো তার সহপাঠী বন্ধু। ন্যাড়ার পেটে দুষ্টু বুদ্ধি গিস গিস করে। নতুন স্কুলে ভর্তি হলো, সে তো শান্ত থাকবার পাত্র নয়। দুদিনই তার আসল চেহারার আত্মপ্রকাশ করল। স্কুলের পণ্ডিত মশাই অক্ষয়বাবু ভীষণ কড়া ধাঁচের মানুষ। তার চোখে ধুলো দিয়ে আগে ছুটি পাওয়ার জন্য ন্যাড়া স্কুলে বড় ঘড়ির কাঁটা ঘুরিয়ে আগেই 4টা বাজিয়ে দিত। একবার কাঁটা ঘোরাতে গিয়ে অক্ষয়বাবুর সামনে পড়ে গেল। কোনো গতিকে পালিয়ে সেই দিন শান্তির হাত থেকে ন্যাড়া বেঁচে গেল। স্কুলের বাঁধা ধরা ছকের পড়াশুনো করে ন্যাড়ার মন আনন্দ পেত না। সে লুকিয়ে পড়ত হরিদাসের গুপ্ত কথা আর বটতলার যত রাজ্যের গাল গল্পের বই। 1887 খ্রিস্টাব্দে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ন্যাড়া ভর্তি হলো তেজনারায়ণ জুবিলি স্কুলে 7ম শ্রেণীতে। মেধাবী ছেলে ন্যাড়া, তাই অল্পদিনে শিক্ষকদের প্রিয় পাত্র হয়ে উঠল। ন্যাড়ার বড় দাদু কেদারনাথ ভীষণ কড়া ধাঁচের লোক। প্রতিদিন তার তত্ত্বাবধানে ছেলেরা চণ্ডী মণ্ডপে পড়াশোনা করত। ন্যাড়াকে সেখানে যেতে হতো, কিন্তু মাঝে মধ্যেই ন্যাড়া নানা অঘটন ঘটিয়ে বসতো যাতে পড়াশোনা পশু হয়। একদিন রাত তখন 8টা। কেদারনাথ প্রাচীন মানুষ, ছেলেদের পড়তে দিয়ে অভ্যাস মতো ঢুলছেন। নাক ডাকার শব্দ উঠছে। এমন সময় ন্যাড়া লুকিয়ে নিয়ে আসা চাকচিকে ছেড়ে দিল ঘরে। নিমেষে হইচই দাপাদাপি ছুটোছুটি শুরু হয়ে পড়ায় ঘর লণ্ডভণ্ড।
প্রদীপ উল্টে ঘর অন্ধকার হয়ে গেল। কেদারনাথ চেয়ার থেকে উল্টে পড়তে পড়তে সামলে নিয়ে হুঙ্কার ছাড়লেন। সেদিনের মতো পড়া পঙ্গু হলো। কিন্তু এমন লঙ্কাকাণ্ড ঘটাবার দায়ে ধরা পড়লেন দেবেন। ঘুড়ি ওড়ানো, লাট্টু ঘোরানো আর ডাঙ্গুলি খেলায় ন্যাড়ার সমকক্ষ কেউ ছিল না। এইসব খেলার জন্য দাদুদের চোখে ধুলো দিয়ে ন্যাড়া খিড়কির দরজা দিয়ে পালাতো। মামার বাড়িতে এসেও ন্যাড়া ছেলেদের সর্দার বনে গেছিল। নিত্য নতুন দৌড়ান্তের ফন্দি আটায় দারুণ মাথা খেলতো তার। ন্যাড়ার সঙ্গে মেয়েদের দলও মাঝে মাঝে ছুটে যেত। এ বিষয়ে তার সম্পর্কে এক মাসি, তার নাম চুনি, ন্যাড়াই প্রধান ছেলা। ফড়িং, পাখি, বেড়াল, মাছ এইসব ধরে আনার ভার চুনির ওপর ছিল। একবার গাং শালিকের একটি ছানা মেয়েরা ধরে এনে ন্যাড়ার হাতে দিল। ন্যাড়া পুষবে সেই পাখি। পাখিটায় পায়ে ঘুঙুর বেঁধে দেওয়া হলো। সে যখন ওঠানো বেড়াতো তখন ঘুঙুর বাজত। একদিন এক হুলো বেড়াল পাখিটাকে ধরে খেয়ে ফেলল। অমনি ন্যাড়ার হুমুকে সে হুলু বেড়াল নিধন অভিযান শুরু হলো। কিন্তু তাকে মারার আগে কপাল চাপা পড়ে গেল, সে হুলু মারা গেল। ন্যাড়া দলপতি রূপে তার মামা বাহিনী আর সমবয়সী ছেলেদের নিয়ে অচিরেই শিকার বাহিনী গড়ে তুলল। শিকার করতে হলে বন্দুক চাই। বাঁশ দিয়ে ন্যাড়া বন্দুক তৈরি করলো। ন্যাড়া পাখিকে বিড়ালে খেয়েছে, তাই শিকারে বেরুবার আগে বিড়াল মেরে শুভযাত্রা করতে হবে। ন্যাড়ার নির্দেশে একটি ছেলে বিড়ালের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে ধরল। ন্যাড়া ছুড়ল বন্দুক। বন্দুকের শব্দে দেবেন ন্যাড়া চিত হয়ে পড়ে গেল। আর সেই সুযোগে বিড়াল উধাও। পোষা একটি কোকিল ছিল ন্যাড়ার মামার বাড়িতে। সেটা ডাকতো না। কোকিলের গলার স্বর ফোটানোর জন্য ন্যাড়ার উপদেশে আমের কচি পাতা খাওয়ানো হলো কোকিলকে। কোকিল ডাকলো না। তখন অনেক মাথা ঘামিয়ে ন্যাড়া বলল, গলায় ঝাল লাগলে কোকিল ডাকবে। কচি আম পাতার সঙ্গে লঙ্কা বেটে খাওয়ানো হলো কোকিলকে। আর সে টোটকা খেয়ে কোকিল স্বর চিরতরে বন্ধ হয়ে গেল। সংসার শেষ। বই পড়ে ন্যাড়া আর মণিমামা খুব উৎসাহিত হয়ে উঠল। বিচিত্র জ্ঞান ভাণ্ডার সংসার শেষ বইতে লেখা আছে। বেলের শিকড় বিষধর সাপের কাছে ধরলে সাপ নিস্তেজ হয়ে পড়ে। খোঁজ করে জঙ্গলে একটা সাপ পাওয়া গেল। ন্যাড়া সেই তার মুখের সামনে শিকড় ধরেছে। অমনি ফোঁস, ন্যাড়ার জোর বরাত। সে যাত্রা সাপের ছোবলে মরতে মরতে বেঁচে গেল। একদিন বৈঠকখানায় বড় দাদু আর হেডমাস্টার মশাইকে দেখে ন্যাড়ার হৃদকম্প উপস্থিত হলো। দাদুর ডাকে বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ন্যাড়া কাছে গিয়ে দাঁড়ালো। মাস্টার মশাইকে প্রণাম করলো। শিক্ষক মশাই আশীর্বাদ করে বললেন, তুমি বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছ এবং ডবল প্রমোশন পেয়েছ। ঘাম দিয়ে জ্বর ছাড়ল ন্যাড়ার। তার সাফল্যের সংবাদে বাড়ির সকলে খুশি। মতিলাল ভুবনমোহিনীকে সেই দিন বলেছিল, দেখো ন্যাড়া আমাদের বাংলার মুখ উজ্জ্বল করবে। কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় ছদ্মনামে মন্দির নামে গল্পটির প্রথম পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে শরৎচন্দ্রের তরুণ প্রতিভা সাহিত্য অনুরাগীদের স্বীকৃতি লাভ করেছিল। তারপর থেকে চলতে থাকলো তার একের পর এক মহৎ সৃষ্টি, অব্যাহত থেকেই গণিতে। তার অসংখ্য কালজয়ী উপন্যাস, গল্প, প্রবন্ধের মধ্যে বিরাজ, বউ, বিন্দুর ছেলে, শ্রীকান্ত, চারখণ্ড, পল্লী সমাজ, দেনা পাওনা, পণ্ডিত মশাই, দেবদাস, পথের দাবি, অরক্ষ খনিয়া, চরিত্রহীন, গৃহদাহ, বিপ্রদাস, ষোড়শী, চন্দ্রনাথ, শেষ প্রশ্ন, বড় দিদি, বিজয়া ইত্যাদি উপন্যাস নিষ্কৃতি।
রামের সুমতি, মেষ দিদি মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি চিরকালীন গল্প ও স্বদেশ ও সাহিত্য তরুণের বিদ্রোহ প্রভৃতি প্রবন্ধ বাংলা তথা ভারতীয় সাহিত্যকে মর্যাদা দান করেছে। বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী অমর ঔপন্যাসিক মনীষী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সনের 16 জানুয়ারি অমৃতলোকে যাত্রা করেন। বাংলা সাহিত্যের অপরাজয়ের ও অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন। জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র আজও সবার উপরে। দিন দিন তার জনপ্রিয়তা যেন আরও বাড়ছে। মনীষী রোলা শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ে বলেছিলেন, নোবেল পুরস্কার পাওয়ার মতো উপন্যাস তিনি মানুষের কথাই বলেছেন। চরম দুর্বেগের মধ্যেও যে মানুষ মনুষ্যত্ব হারায় না তা তিনি দেখিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট শ্রীকান্ত, ইন্দ্রনাথ, গফুর, রাম, সতীশ, দেবদাস প্রভৃতি পুরুষ চরিত্র এবং রাজলক্ষ্মী, অন্ননা দিদি, সাবিত্রী, অভয়া, অচলা, মৃণাল, বিজয়া প্রভৃতি নারী চরিত্র আমাদের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে। জীবনের বাস্তবধর্মী রসমধুর রূপ রচনায় শরৎচন্দ্রের দক্ষতায় তাকে সকলের কাছে গ্রহণীয় করে তুলেছে। সমাজের নীচতা ও নিষ্ঠুরতা শরৎচন্দ্রের মনকে বিদ্রোহী করে তুলেছিল। শরৎচন্দ্র সাহিত্যে সামাজিক চিত্রগুলি তার বেদনাময় প্রত্যক্ষ অভিজ্ঞতা সংজ্ঞাত। বিশিষ্ট সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার মুমূর্ষ উপন্যাসে তিনি জীবন দান করিয়াছেন, অবরুদ্ধ ধারাকে স্রোত তিনি করিয়াছেন, আমাদের সম্পাদককে অনুভব করিবার শক্তি দিয়াছেন। যাহাকে অবজ্ঞা করিয়াছিলাম তাহার মতো কতখানি ভাব সম্পদ আছে, প্রকৃত কবির অন্তর্দৃষ্টির সহিত তিনি তাহা দেখিয়াছেন। এই কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।